রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য শব্দটা তো সবাই শুনেছো, কিন্তু শব্দটার হয়তো সঠিক মানে জানো না। এটা আমাদের যেমনভাবে পাঠ্য বইয়ের পুস্তকের একটা চ্যাপ্টার, তেমনভাবে আমাদের জীবনেরও কিন্তু একটা পার্ট। আমাদেরকে আমাদের জননগত স্বাস্থ্য জানতেই হবে। আজকে আমরা সেটা নিয়েই পড়ব। আমি শেখ নওয়াজ হোসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ বলতে কী বুঝি? প্রথমে আমাদেরকে জানতে হবে হেলথ কী, স্বাস্থ্য কী। আমরা যে সুস্থ আছি, তোমরা যে আমাকে ভিডিওতে দেখছো, আমি কথা বলছি ভালোভাবে, এটাই শুধুমাত্র স্বাস্থ্য বা হেলথ নয়। হুইয়ের মতে স্বাস্থ্য বলতে আমাদের 5টা প্যারামিটারে সঠিকভাবে যেন আমাদের কাজ করে। 1 নম্বর জিনিস ফিজিক্যালি, আমাকে উপর থেকে দেখে মনে হচ্ছে না যে আমি কোনো রকমভাবে রোগাক্রান্ত। আমি সব ঠিক আছে, আমার হাত ভাঙা নেই, আমার পা ভাঙা নেই, আমার মাথা ফাটা নেই, অর্থাৎ এটা ফিজিক্যালি আমি ফিট। এরপরে আমি মেন্টালি ফিট আছি কিনা, অর্থাৎ আমি পাগল হয়ে গেছি কিনা, আমি আমার যেখানে কথাবার্তা বলার সেখানে ঠিকঠাক কথা বলছি কিনা, আমার ব্যবহারটা আমার মেন্টালি ঠিকঠাক কাজ করছে কিনা, এটা 2য় নাম্বার। 3য় নাম্বার বিহেভিয়ারাল, অর্থাৎ একটা মানুষের সুস্থতার কিন্তু অংশ আমার বিহেভিয়ারটা কেমন হবে। আমি যাকে যেই রকমভাবে বিহেভিয়ার করা উচিত তাকে যদি সেইভাবে বিহেভ না করি, তাহলে কিন্তু আমার বিহেভিয়ারাল ডিসঅর্ডার আছে, সেটাও কিন্তু আমার স্বাস্থ্যের একটা অংশ। আমি যদি বিহেভিয়ার কারোর সঙ্গে সঠিকভাবে না করতে পারি, তাহলে কিন্তু আমার স্বাস্থ্য সঠিক নেই। 4 নম্বর যে জিনিসটা, সেটা হলো রিপ্রোডাক্টিভ, অর্থাৎ আমরা জননগতভাবে কতটা সুস্বাস্থ্যকর পরিবেশে আছি বা আমরা জননগতভাবে কতটা ক্যাপাবিলিটি রাখতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসার জন্য আমাদের জননগত স্বাস্থ্যের খুব প্রয়োজনীয়তা আছে। আর একটা জিনিস যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হলো সোশ্যাল এবং ইমোশনাল। সোশ্যালি বা ইমোশনালি আমি কতটা সুস্থ আছি, সোশ্যাল কাজে কতটা অংশগ্রহণ করি, আমি সোশ্যাল বা সামাজিকভাবে কতটা আমার অবদান রাখতে পারি, এটাও কিন্তু একটা স্বাস্থ্যের অংশ। সুতরাং স্বাস্থ্যকে এই 5টা প্যারামিটারে মেনলি আমরা ডিফাইন করে থাকি। এখন রিপ্রোডাক্টিভ হেলথ বলতে কি বোঝায়? এই 5টা স্বাস্থ্যের যে স্তম্ভ আছে সেইগুলো তো ভালোভাবে আমরা খেয়াল রাখবোই, তার সঙ্গে যেটা মেন, যেটা প্রথম যোগ করা আছে রিপ্রোডাক্টিভ, অর্থাৎ জননগত, এই জননগত দিক থেকে যদি আমরা ভালোভাবে আমাদের স্বাস্থ্যের উপর খেয়াল রাখি বা সেটা নিয়ে যদি স্টাডি করি, তখন তাকে আমরা বলি জননগত স্বাস্থ্য, যাকে ইংলিশে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ। সুতরাং এটা মোটা মোটা ভাষায় বাংলাতে কি সঙ্গে তোমাদের বইয়ে দিয়ে আছে সেটা দেখে নিই চলো। লেখা আছে যে নারী ও পুরুষের যৌবনকালে স্বাস্থ্যকর জননাঙ্গ এবং তাদের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখা, জননাঙ্গের রোগ প্রতিরোধ করা ইত্যাদি সামগ্রিকভাবে বলা হয় জননগত স্বাস্থ্য। অর্থাৎ কি, একটা ছেলে যে যৌবন হয়েছে, যার জননাঙ্গ ম্যাচিওর হয়েছে, তার জননাঙ্গ কতটা স্বাভাবিকভাবে কার্যকারিতা রাখে, অথবা জননাঙ্গকে কিভাবে আমি সুস্থ স্বাভাবিক রাখতে পারি, এবং জননগত কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে যাদেরকে আমরা বলে থাকি এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এ সমস্ত রোগ যাতে আমাদের মধ্যে না হয়, সেই কারণে যে হেলথ ব্যাপারটা আমাদের কনসিয়াস করে রিপ্রোডাক্টিভ নিয়ে, তাকেই বলা হয়ে থাকে জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ। বোঝা গেছে? এখন হুইয়ের মতে যে কথাটা বললাম আমি কিছুক্ষণ আগে, এই সংজ্ঞাটাই এখানে লেখা আছে। বেশি ফোকাস কোনটায় দেওয়া হবে? রিপ্রোডাকশন। বাকি 4টে যে আছে সেই 4টে তার সঙ্গে অ্যাডিশনাল। তো দেখতেই পাচ্ছ অল অ্যাসপেক্ট অফ রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনের সকল অ্যাসপেক্ট পড়বো, তার সঙ্গে পাশাপাশি কী পড়বো? ফিজিক্যাল, ইমোশনাল, বিহেভিয়ারাল এবং সোশ্যাল। ওকে, সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি জননগত স্বাস্থ্যের সংজ্ঞা দেয়, আমরা উপরে বাংলাটাও লিখতে পারি, যাদের পক্ষে মনে হবে যে হুইয়ের সংজ্ঞাটা আমি ইংলিশে লিখতে পারবো, তারা কিন্তু লিখতে পারবো। এটা কিন্তু তোমাদের খাতার একটা সৌন্দর্য বৃদ্ধি করবে। তারপর কোশ্চেন, তারপরে বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি বিভিন্ন শর্ট ফর্ম, বিভিন্ন ফুল ফর্ম জিজ্ঞাসা করে শর্ট কোনো দিয়ে। কথার জন্য কিছু উদাহরণ আমি এখানে লিখে রেখেছি, এই পাশটা কপি পেস্ট হয়ে গেছে। এই দিকে যেগুলো লেখা আছে এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রেখো, এবং তোমরা যদি টেস্ট পেপার বা যে কোনো ধরনের যদি মডিউল কোশ্চেন পেপার, পিওআইকিউ যদি সলভ করো, তোমরা তখন দেখতে পাবে এই ধরনের কোশ্চেন কিন্তু মাল্টিপল টাইম তোমাদেরকে আস্ক করা হয়েছে। সুতরাং এখানে লেখা আছে দেখো, এইডসের ফুল ফর্ম। এইডসের ফুল ফর্ম হলো অ্যাকিউট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এর সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে এইডস কে করে? এইচআইভি। এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। ভাইরাসটা কিন্তু মনে রেখো। তারপরে হলো সিডিআরআই, এটা হলো সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। কোথায় অবস্থিত যদি কোশ্চেন করে? এটা অ্যান্সার হবে লখনৌ। কি অ্যান্সার হবে এটা? লখনৌ। এটা কিন্তু তোমরা মনে রেখো। তারপরে এলাইজার ফুল ফর্ম কি? এলাইজার ফুল ফর্ম হলো এনজাইমড লিঙ্ক ইমিউনোসরবেন্ট অ্যাসে। এলাইজা দিয়ে আমরা একটা বিশেষ রোগকে নির্ণয় করে থাকি। দেখো এখানে লেখা আছে এইডস নির্ণয়ে কিন্তু আমরা এলাইজা টেস্টে ইউজ করে থাকি। এর সঙ্গে এইডস টেস্টে আমরা ওয়েস্টার্ন ব্লটিংও করে থাকি। এখন ওয়েস্টার্ন ব্লটিং, সাউদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং, এগুলো নিয়ে আমি একটা ট্রিক্স বলেছিলাম। আমি জাস্ট এই শর্ট ফর্মটা শেষ করে ওই ট্রিক্সটাকে আবার রিপিট করছি তোমাদের জন্য। তারপর হলো আইভিএফ। আইভিএফ শব্দের অর্থ হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন।
এই সংজ্ঞাটাই ইনভিট্রো ফার্টিলাইজেশন আমরা একদম শেষে গিয়ে পড়বো। তবে এখানে দুটো শব্দ ভালোভাবে মনে রেখো, আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন হতে পারে, আইভিএফ মানে ইন ভিভো ফার্টিলাইজেশন হতে পারে। এখন প্রশ্ন হবে যে তাহলে ভিট্রো এবং ভিভোর মধ্যে পার্থক্যটা কোথায়? ভিট্রো যেটা বড়, মনে রাখবে এটা বড় ল্যাবরেটরিতে হবে, আর ভিভো ছোট শব্দ, এটা দেহের মধ্যে অর্থাৎ ছোট জায়গার মধ্যে হবে। মনে থাকবে ভিট্রো মানে শব্দটা বড়, ল্যাবরেটরিতে হবে, বাইরে হবে শরীরের, ভিভো শব্দ ছোট, শরীরের মধ্যে হবে, ছোট জায়গাতে হবে। ওকে, তারপর কোশ্চেন আইইউডি। আইইউডি ফুল ফর্ম ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এগুলো নিয়ে ডিটেলসে পড়বো, একটু পরেই আছে। তারপরে এমটিপি এবং গিফট, এই দুটোর ফুল ফর্মও মুখস্থ করা আমাদের খুব প্রয়োজনীয়, এগুলো সম্পর্কেও আমরা একটু পরে ডিটেলসে পড়বো। যেটা নিয়ে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, সেটা হলো যে সাউদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং, কে কোন ধরনের ব্লটিং আমরা কোন কাজে ইউজ করি। এর জন্য আমি একটা ট্রিক্স বলেছিলাম, যারা পূর্বের টেস্ট পেপারের ক্লাসগুলো করে এসছো তাদের তো চোখের সামনে ভেসে উঠছে নিশ্চয়ই, আমি আবার বলে দিচ্ছি। আমরা মনে রাখবো স্নো ড্রপ। কি মনে রাখবো? স্নো ড্রপ। এখানে ও দুটোকে আমি কেটে দেব, ও দুটোকে কেটে দিয়েছি, তাহলে স্নোতে কি রয়েছে? এস এন ডব্লু, এস ফর সাউদার্ন ব্লটিং, এন ফর নর্দার্ন ব্লটিং, ডব্লু ফর ওয়েস্টার্ন ব্লটিং। তার যার নিচে পার্সপেক্টিভে আছে একদম সিকোয়েন্সে, ডি ফর ডিএনএ, আমরা যদি কোনো রকমভাবে কিছু চেক করতে চাই তখন আমরা করবো সাউদার্ন ব্লটিং। আর ফর আরএনএ, আরএনএ যদি আমরা কোনো কিছুভাবে চেক করতে চাই তখন আমরা করবো নর্দার্ন ব্লটিং। পি ফর প্রোটিন, প্রোটিন যদি আমরা চেক করতে চাই তার জন্য করবো ওয়েস্টার্ন ব্লটিং। সুতরাং কোনটা কার সঙ্গে জড়িত? এস এর সঙ্গে ডি, এন এর সঙ্গে আর, ডব্লিউর সঙ্গে পি। এটা কিন্তু তোমরা অবশ্যই খাতাতে বা নোটসে লিখে নিও। আবার আমি বলে দিচ্ছি, যারা এই ধরনের নোটসগুলো পেতে চাও তাদের জন্য আমি বলেছিলাম যে এবিটিএস সম্পূর্ণ সলিউশন 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরে, তার সঙ্গে প্রত্যেক চ্যাপ্টার ওয়ান শটের এই নোটগুলো আমরা অনলাইনে পিডিএফে যাদের চাই তাদেরকে আমরা জেনারেলি সেল করে থাকি। অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত অনলাইন থেকে নিয়েছে। তোমরা যদি কেউ যদি নিতে চাও, তোমাদের যদি পড়াশোনার জন্য মনে হয় যে কার্যকর, তোমরা নিতে পারো। এর 150 টাকা প্রাইস রাখা হয়েছে। নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে আমাদের টিম কন্ট্যাক্ট করবে। আর যাদের মনে হচ্ছে যে না আমাদের অনলাইন থেকে হয়ে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে, তারা কিন্তু এখান থেকে পড়তে পারো। তারপরে যে প্রশ্নগুলো পড়তে হবে, যেগুলো কমনলি দিয়ে থাকে, সেটা হচ্ছে একটা রোগের নাম দেয়, তার জীবাণুর নাম কিংবা প্যাথোজেনের নাম জিজ্ঞাসা করে। তো প্রথমেই দেখতে পাচ্ছ গোনোরিয়া, সিফিলিস, এইডস, হেপাটাইটিস বি, জেনারেটাল হার্পেস। এগুলো আমার মনে হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এই কটা রোগ নিয়ে একটা লিস্ট বানিয়েছি এবং তাদের যে প্যাথোজেন তাদের নাম লিখেছি। এখানে লেখা আছে নিজেরিয়া গোনেরি কার জন্য দায়ী? গোনোরিয়ার জন্য দায়ী, মনে থাকবে গোনোরিয়া বলা হয়ে থাকে। তারপর হচ্ছে সিফিলিস। এই সিফিলিসের নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফ্রিকুয়েন্টলি জিজ্ঞাসা করা হয় এবং সিফিলিসের সঙ্গে তার প্যাথোজেনের কিন্তু কোনো রকম মিল নেই। সিফিলিসের প্যাথোজেনের নাম হলো ট্রিপোনোমা প্যালিডাম, যেটার সঙ্গে সিফিলিসের কিন্তু নামের কোনো মিল নেই। সুতরাং এটা ভালোভাবে মুখস্থ করো। বাকি সব কটাতে কম বেশি নামের মিল আছে, অথবা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আছে। যেমন এডসের জীবাণুর নাম কি? এইচআইভি। এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু অলরেডি রয়েছে। সুতরাং এইচআইভি কার জন্য দায়ী? এডসের জন্য। হেপাটাইটিস বি এর ভাইরাস কি? হেপাটাইটিস বি। হেপাটাইটিস সি এর জন্য কে হবে? হেপাটাইটিস সি ভাইরাস। যদি এরকমভাবে কোশ্চেন পড়ে, সেটা কিন্তু তার সঙ্গে ভাইরাস যোগ করে দিও। তারপর হচ্ছে জেনেটাল হার্পিস। জেনেটাল হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এটা জেনেটাল হার্পিসের জন্য দায়ী। এবার বেশ কিছু রোগের আমরা বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষা করে থাকি। সেই ল্যাবরেটরি পরীক্ষা জেনারেলি স্বাস্থ্য ও রোগ চ্যাপ্টারে ম্যাক্সিমাম আছে। তবে জননগত স্বাস্থ্যতে জননগতভাবে যে রোগগুলো হয়ে থাকে, যেমন সিফিলিস, এইডস, গোনোরিয়া, এই সমস্ত রোগের কিছু কিছু ল্যাবরেটরি টেস্ট জিজ্ঞাসা করে। ফ্রিকুয়েন্টলি দুটো রোগ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, যেটা অলরেডি একটা বললাম, সেটা হলো এইডস। এইডসের ক্ষেত্রে আমরা ওয়েস্টার্ন ব্লটিং এবং এলাইজা টেস্ট করি। একটা বাকি হচ্ছে সিফিলিস। সিফিলিসের ক্ষেত্রে আমরা করে থাকি ভিডিআরএল টেস্ট। এই ভিডিআরএল ফুল ফর্ম কি জানো? ভিডিআরএল এর ফুল ফর্ম হলো ভেনারাইল ডিজিজ ল্যাবরেটরি টেস্ট। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রেখো এবং যদি না জানো কমেন্ট বক্সে জানিয়ে দাও। তারপর কোশ্চেন, ভ্যাসেকটমি ও টিউবেকটমি বলতে কি বোঝো? আমরা বিভিন্ন গর্ভনিরোধক পদ্ধতি ইউজ করে থাকি, তারই দুটো পদ্ধতি হলো ভ্যাসেকটমি এবং টিউবেকটমি। ভ্যাসেকটমি আর টিউবেকটমি বোঝার আগে একটা আমি সাঁতরা বইয়ের ছক তোমাদের সামনে তুলে ধরবো। সেটা দেখতেই পাচ্ছ, এই ছকটা। এই ছকটাই দেখো, যদি একটু এনলার্জ করি, গর্ভনিরোধক বিভিন্ন পদ্ধতি আমরা ইউজ করে থাকি। প্রথম একটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, তাকে হলো স্পেসিং পদ্ধতি। তার পাশে একটা পদ্ধতি আছে, তার নাম হলো সার্জিক্যাল বা টার্মিনাল পদ্ধতি। দুটো পদ্ধতির মধ্যে পার্থক্য কি ভালো করে বোঝো, এটা সবার জন্য জরুরি। স্পেসিং পদ্ধতি বলতে আমরা বুঝি, যদি একটা বাচ্চা কারো হয়েছে সবে মাত্র, তার 8 থেকে 9 মাস বয়স, পরবর্তীতে সে বাচ্চা নিতে চায় 2 থেকে 3 বছর পরে, তার মানে প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চার মধ্যে একটা স্পেস দিতে চায়, জায়গা দিতে চায়, তখন যে পদ্ধতিগুলো ইউজ করে তাদেরকে বলা হয় থাকে স্পেসিং পদ্ধতি। টার্মিনাল বা সার্জিক্যাল পদ্ধতি মানে কি? আমার 2 বা 3টে বাচ্চা হয়ে গেছে কারো একটা, সে চায় যে আমি আর পরবর্তীতে বাচ্চা নেব না, এবং গর্ভনিরোধক হিসাবে যে সমস্ত পদ্ধতিগুলো স্পেসিং পদ্ধতি ইউজ করে, এই ধরনের কোনো পদ্ধতি আমি রেগুলার ইউজ করতে চাই না, তাহলে সেই ক্ষেত্রে আমরা করে থাকি সার্জিক্যাল পদ্ধতি।
যেটা কিন্তু পার্মানেন্ট ব্লকেজ, অর্থাৎ আর কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসা যায় না। এই দুটো পদ্ধতিরই উদাহরণ হলো ভ্যাসেকটমি এবং টিউবেকটমি। ভ্যাসেকটমি করা হয়ে থাকে পুরুষদের ক্ষেত্রে, টিউবেকটমি করা হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে। বাকি স্পেসিং পদ্ধতি কি, এটা নিয়ে আমি ভ্যাসেকটমি টিউবেকটমিটা পড়ানোর পর ডিসকাস করছি। ভ্যাসেকটমি কার ক্ষেত্রে করা হয় তাহলে বললাম পুরুষদের ক্ষেত্রে, টিউবেকটমি কার ক্ষেত্রে করা হয় মহিলাদের ক্ষেত্রে। ভ্যাসেকটমি শব্দটা ভাঙলে কি পাচ্ছি, টমি। টমি মানে যে কোনো শরীরের অংশকে কাট করাকে আমরা বলে থাকি টমি। ভ্যাসেকটমি মানে ভাস ডিফারেন্স কাট করাকে আমরা বলবো ভ্যাসেকটমি। একইভাবে টিউবেকটমি, টমি কাকে কাটবো, টিউব, অর্থাৎ মহিলাদের বডিতে ফ্যালোপিয়ান টিউবকে যদি কেটে আমরা কোনোভাবে জোড়া লাগাই বা অপারেট করি তখন তাকে বলা হয় টিউবেকটমি। তাহলে ভ্যাসেকটমিতে ভাস ডিফারেন্স কাটা হয়, নাম থেকেই পাচ্ছ। টিউবেকটমিতে টিউব কাটা হয়, কোন টিউব, ফ্যালোপিয়ান টিউব। এটাই হচ্ছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একদম স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি, যেটা সার্জিক্যাল একটা পদ্ধতি। কি লেখা আছে পড়ে নি, বলছি পুরুষদের ক্ষেত্রে স্থায়ী বন্ধ্যত্বকরণের এটি একটি পদ্ধতি। এক্ষেত্রে পুরুষদের শুক্রথলির চামড়া দুপাশে ছুরির সাহায্যে 1 সেন্টিমিটার চিরে শুক্রনালীকে বের করে কেটে দেওয়া হয় এবং তাকে বেঁধে দেওয়া হয়। কথা যেন বললাম, এটা হলো ধরো শুক্রনালী, একে দুভাগে কেটে, এখানে কেটে দিয়েছি মাঝখানে, কেটে দেওয়ার পর দুটোকে আলাদা করা হয়েছে, স্পেস দেওয়া হয়েছে। এখানে এটাকে বেঁধে দেওয়া হয়েছে আর একটা এখানে বেঁধে দেওয়া হয়েছে, তখন এখানে মাঝখানে কিন্তু ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাটা এই জন্য রাখা হয় যাতে এরা দুজন পাশাপাশি এসে আর জুড়ে যেতে না পারে, মনে থাকবে। তারপরে কোশ্চেন টিউবেকটমি। টিউবেকটমি ভ্যাসেকটমির মতোই, মহিলাদের ক্ষেত্রে স্থায়ী বন্ধ্যত্বকরণের পদ্ধতি। স্ত্রীলোকের উভয় ফ্যালোপিয়ান টিউবকে দুপাশে কেটে লাইগেশন করে দেওয়া হয়। লাইগেশন মানে কিছুই নয়, বেঁধে দেওয়া হয়। ওকে, একে জেনারেলি একে ল্যাপ্রোস্কোপি পদ্ধতির মাধ্যমে বর্তমানে করা হয়। এবার এই ছবিটা দেখলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। ছবিটা দেখতে পাচ্ছ, ভাস ডিফারেন্সকে কাটা হয়েছে, মাঝখানে দেখো আমি যেটা বললাম গ্যাপ রাখা হয়, গ্যাপ রাখা হয়েছে। একইভাবে ফ্যালোপিয়ান টিউবকে কাটা হয়েছে, মাঝখানে গ্যাপ রাখা হয়েছে। এই যে ফ্যালোপিয়ান টিউবটা যে বাঁধা হয়েছে একেই বলা হয় লাইগেশন, একেই বলা হয় লাইগেশন। ওকে, এটা আমাদের চলে গেল স্থায়ী বন্ধ্যত্বকরণের পদ্ধতি। এরপর আমরা পড়ব যে স্পেসিং পদ্ধতি কী কী ইউজ করা হয়। স্পেসিং পদ্ধতি জেনারেলি আমরা ইউজ করে থাকি কিছু ক্যাটাগরি ওয়াইজ। 1 নম্বর হলো প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতি বলতে কি বোঝায় না, কোনো রকমভাবে বাইরের কোনো জিনিসপত্র ইউজ আমি করব না, কিন্তু আমি চেষ্টা করব যেন গর্ভ সঞ্চার না হয়। এর জন্য বিভিন্ন পদ্ধতি ইউজ করা হয়ে থাকে। প্রথম পদ্ধতি হলো নিরাপদ সময়, অর্থাৎ ধরো একটা মহিলার মেনস্ট্রুয়াল সাইকেল চলে। আমরা জানি মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিনের বিভিন্ন ফেজে ভাগ থাকে। প্রথমে কিছুদিন যখন মেন্স হয় অর্থাৎ রজস্রাব হয়, যখন ব্লিডিং হয়, সেই সময়ের পর 1 সপ্তাহ মোটামুটি তখন কিন্তু আমাদের ফলিকুল ডেভেলপ করে, ওভুলেশন হয় না। আমরা জানি 14তম দিনে ওভুলেশন হয়। এবার 5 দিন পর্যন্ত যদি কারো ব্লিডিং হয়, তারপরে 14 দিন, মানে মাঝখানে প্রায় থাকছে 8 থেকে 9 দিন। এই 8 থেকে 9 দিনের প্রথম সপ্তাহ অর্থাৎ 5 থেকে 6 দিন বা 7 দিন পর্যন্ত যদি কেউ আনপ্রোটেক্টেড সেক্স করে, তখন সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কম। এটাকে বলা হয় নিরাপদ সময়। অথবা ওভুলেশন হয়ে যাওয়ার 1 সপ্তাহ পর যদি কেউ আনপ্রোটেক্টেড সেক্স করে, তখন সেক্ষেত্রেও প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কম। এটাকে বলা হয় নিরাপদ সময়। তাহলে কখন কখন হচ্ছে, রজস্রাবের পর কিছুদিন, আর ওভুলেশন হয়ে গেলে বা রজস্রাবের পূর্বে 1 সপ্তাহ, এই দুটো সময়কে আমরা বলে থাকি নিরাপদ সময়। তাহলে কি বুঝবো, রজস্রাবের পূর্বে 1 সপ্তাহ, রজস্রাবের পরের 1 সপ্তাহ। তারপর হচ্ছে LAM এবং তুলে নেওয়া পদ্ধতি। তুলে নেওয়া পদ্ধতি বলতে কি বুঝি আমরা, ধরো কেউ দুজনে ইন্টারকোর্স হচ্ছে একটা পুরুষ এবং মহিলার মধ্যে। পুরুষের আমরা জানি যে সিমেন বাইরে বেরিয়ে আসে যখন ইন্টারকোর্স হয়। এই সিমেনটা মহিলার যাতে জনন পথে না থাকে বা না পড়ে, সেই জন্য পুরুষ যদি তার পেনিস বের করে নেয় মহিলার শরীর থেকে এবং বাইরে সিমেনকে নির্গত করে, তখন তাকে বলা হয়ে থাকে তুলে নেওয়া পদ্ধতি। আর LAM, ল্যাম মানে কি, ল্যাকটোশনাল অ্যামেনোরিয়া, অর্থাৎ একটা বাচ্চা জন্মানোর পর একটা মাতা 6 মাস পর্যন্ত তাকে দুগ্ধ পান করায়। এই দুগ্ধ পান করানোর সময় একটা মহিলার ক্ষেত্রে জেনারেলি মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকে। এবার কারো যদি মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকে, সেই সময় ডিম্বাণু উৎপাদন হয় না। তাহলে ডিম্বাণু উৎপাদন না হলে তার প্রেগনেন্টের সম্ভাবনা থাকে না। এটা প্রায় 6 মাস পর্যন্ত জেনারেলি থাকে, কম বেশি হতেই পারে মানুষের ক্ষেত্রে, কিন্তু জেনারেলি 6 মাস পর্যন্ত থাকে। তাহলে বাচ্চা হওয়ার 6 মাস পর্যন্ত যদি কেউ আনপ্রোটেক্টেড সেক্স করে থাকে, তখন কিন্তু কোনোভাবে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা, কোনোভাবে থাকে না বলা ভুল, থাকে না, সম্ভাবনা কম থাকে। ন্যাচারালি হতেও পারে প্রেগনেন্ট কোনো না কোনোভাবে, মেনস্ট্রুয়াল সাইকেল যদি আগেই চালু হয়ে যায়। সুতরাং এগুলো হলো প্রাকৃতিক পদ্ধতি, যে ক্ষেত্রে আমরা কোনো রকম কিছু ইউজ করি না। তারপর হলো বাধাদায়ক পদ্ধতি। বাধাদায়ক পদ্ধতিতে প্রথম আছে কন্ডোম। কন্ডোম কি কম বেশি সবাই জানো, ক্লাস 12 পড়ছো তোমরা। কন্ডোম মানে হলো একটা ব্যারিয়ার টাইপ রাবারের বা ল্যাটেক্সের তৈরি একটা জিনিস, যেটা জেনারেলি পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে তুলনামূলক
লম্বা এবং একদিকটা খোলা আর একদিক ঢাকা থাকে। মহিলাদের ক্ষেত্রেও একদিক খোলা আর একদিক ঢাকা কন্ডম থাকে। পুরুষদের ক্ষেত্রে পেনিসের উপরে ওটা আবরণ করা হয়, মহিলাদের ক্ষেত্রে ওটা ভ্যাজাইনার মধ্যে বা যোনির মধ্যে প্রবেশ করে দেওয়া হয়। এটা হলো কন্ডম, যার মাধ্যমে পুরুষদের যখন সিমেন্ট নির্গত হবে তখন কন্ডমের মধ্যে থেকে যাবে ওটা। আর মহিলাদের ক্ষেত্রেও যদি ফিমেল কন্ডম ইউজ করে তখন পুরুষের যে সিমেন্টটা মহিলার জনন নালীতেই নিক্ষিপ্ত হবে, কিন্তু কোনোভাবে সেটা জরায়ুর মধ্যে প্রবেশ করবে না। সুতরাং দুটো ক্ষেত্রে কিন্তু সিমেন্টকে যে নিষেক হওয়া থেকে বাধা দিচ্ছে, সুতরাং একে বলা হয় থেকে বাধাদায়ক পদ্ধতি বা বেরিয়ার পদ্ধতি। ওকে, তারপর হলো ডায়াফ্রাম, কন্ডোমের মতোই একটা জিনিস যেটা মহিলারা ইউজ করে। তারপর হচ্ছে ফেমসিল, এটাও মহিলারা ইউজ করে। তারপর হলো সার্ভাইভাল ক্যাপ এবং ভল্ট ক্যাপ, এই প্রত্যেকটা নিচেরগুলো মহিলারাই ইউজ করে থাকে জেনারেলি ভ্যাজাইনার মধ্যে। একটা কাপ স্বরূপ, এরকমভাবে কাপ স্বরূপ একটা অংশ যেটা প্রবেশ করে দেওয়া হয় ভ্যাজাইনার মধ্যে। তারপর হলো রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতিতে প্রথমে আসছে স্পার্মিসাইডাল ক্রিম। স্পার্মিসাইডাল মানে কি? স্পার্ম সাইডাল, সাইডাল মানে কাউকে ধ্বংস করে দেওয়া, মেরে দেওয়া। স্পার্মিসাইডাল মানে স্পার্মকে ধ্বংস করে দেওয়া। অর্থাৎ মহিলাদের ভ্যাজাইনার মধ্যে এমন কিছু ক্রিম ইউজ করা হয় ইন্টারকোর্সের পূর্বে, যার ফলে পুরুষদের যদি সিমেন্ট নির্গতও হয়, সিমেন্টের মধ্যে থাকে স্পার্ম, ওই ক্রিমটার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া থাকে যেটা স্পার্মকে কিন্তু সম্পূর্ণভাবে মেরে দেয়, ধ্বংস করে দেয়। একে বলা হয় স্পার্মিসাইডাল ক্রিম, এগুলো ইউজ করা হয়। তাছাড়া ফোম, জেলি, তারপরে স্পার্মিসাইডাল ট্যাবলেট, এই সবগুলো কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক পদ্ধতি ইউজ করা হয়। এরপর সবথেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদের সিলেবাসের জন্য, সেটা হলো ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস, একে বলা হয় থাকে আইইউডি। আইইউডি বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেটা আমরা একটু পরে ডিটেলসে গিয়ে পড়ছি। তার আগে আমি হরমোনাল পদ্ধতিটা ডিসকাস করে নিই। হরমোনাল পদ্ধতি মানে কি? আমাদের শরীরের মধ্যে আমরা জানি যে আমাদের পুরোপুরি রিপ্রোডাক্টিভ সিস্টেম বা যে কোনো আমাদের বডির ফাংশন হরমোনের উপর রেগুলেটেড হয়। আমাদের বডির গোনাডস বা জননাঙ্গ বা আমাদের গোনাডসের মধ্যে কার্যকারিতা যে হরমোন দ্বারা পরিচালিত হয় তাদেরকে আমরা বলে থাকি গোনাডাল হরমোন। গোনাডাল হরমোনের মধ্যে এফএসএইচ, এলএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন মেন ভূমিকা পালন করে থাকে। এখন কোনো মহিলার ক্ষেত্রে যদি ডিম্বাণু নিঃসরণ না হয় বা জরায়ুটা ভালোভাবে যদি পরিণত না হয় বাচ্চা ধারণ করার জন্য, তাহলে দেখা যায় যে কোনোভাবে নিষেক যদি কোনোভাবে ঘটেও জরায়ু যেহেতু তৈরি নয়, সেই জন্য সেই ক্ষেত্রে রোপণ হয় না, অথবা কিছু কিছু ক্ষেত্রে ডিম্বাণু নিঃসরণ হয় না, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু নিষেক হওয়ার সম্ভাবনাই থাকে না। এগুলো হরমোনাল পদ্ধতির মূল উদ্দেশ্য। বিভিন্ন ধরনের হরমোন আমরা ইউজ করে থাকি। একটি হলো ওরাল বা মৌখিক গর্ভনিরোধক। আমরা ওরাল অর্থাৎ যেমনভাবে আমরা কোনো জিনিসের ট্যাবলেট খাই জ্বর হলে, আমাদের ব্যথা যন্ত্রণা হলে, একইভাবে ছোটো ছোটো ট্যাবলেট পাওয়া যায় যেটা 28 দিন পর্যন্ত খেতে হয়। বিভিন্ন ধরনের হরমোনাল পিল হয়ে থাকে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইস্ট্রোজেনও শুধুমাত্র হতে পারে। জেনারেলি এগুলোকে আমরা বলে থাকি ওরাল পিল, একে ইংলিশে বলা হয় ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এদিকে কি বলা হয়ে থাকে? ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এর মধ্যে কি থাকে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তারপর হলো ইঞ্জেকশনের মাধ্যমে গর্ভনিরোধ। বিভিন্ন ধরনের আমরা জানি যে ইঞ্জেকশন প্রয়োগ করেও হরমোন কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করানো যেতে পারে, এবং এই হরমোন যদি প্রবেশ করানো হয় তার ক্ষেত্রে একই রকমভাবে জরায়ু এবং ডিম্বাণুর কার্যকারিতা একটা বাচ্চা ধারণ করার মতো থাকে না, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে না, যার ফলে গর্ভনিরোধক হিসেবে ইউজ করা হয়। তারপর হচ্ছে ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট মানে কি? আমরা দেখতে পাই হাতের এখানে 7টা ওই হরমোনাল জিনিসই এখানে প্রবেশ করে দেওয়া হয়, যার ফলে সেটা শরীরের মধ্যে ধীরে 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 যেতে থাকে, এবং একইভাবে হরমোন যেমনভাবে ট্যাবলেট কাজ করে একইভাবে কাজ করে। তারপরে এমার্জেন্সি গর্ভনিরোধক। কথার জন্য বলছি, কেউ সেইভাবে প্রোটেকশন নিয়ে ইন্টারকোর্স করেনি এবং আগে থেকে কোনো রকমভাবে গর্ভনিরোধকের কোনো বড়ি ইত্যাদি কিছু খায় না, সেক্ষেত্রে কি বলা হয়ে থাকে না মর্নিং আফটার পিল। অর্থাৎ আজকে কেউ ইন্টারকোর্স করেছে, পরের দিন সকালে সে যদি এমার্জেন্সি পিল খায়, যাকে বলা হয়ে থাকে 72 আওয়ার্স পিল, এটা খেলে কিন্তু তার গর্ভ সঞ্চার হয় না, অর্থাৎ গর্ভনিরোধক হিসেবে কাজ করে। যেহেতু এটা এমার্জেন্সি কন্ডিশনে খাওয়া হয়, সুতরাং একে বলা হয়ে থাকে এমার্জেন্সি পিল। এরপর আমরা যাব আইইউডি পদ্ধতিতে, বা আইইউডি কী জিনিস ছিল। আইইউডি দেখতেই পাচ্ছ লেখা আছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এটা জেনারেলি সংজ্ঞা তোমাদেরকে জিজ্ঞাসা করে, সেই জন্য সংজ্ঞাটা লিখে রেখেছি, এটা কিন্তু মুখস্থ করো। আইইউডি প্লাস্টিক বা ধাতুর তৈরি ডাবল এস বা টি শেপের একটি গঠন। কেমন টাইপের দেখতে হয়? এখানে যেমন ছবি আঁকছি এই ধরনের কিন্তু আইইউডি দেখতে হয়, এই ধরনের দেখতে হয়ে থাকে। এটা টি শেপেড বা ডাবল এস শেপেড হয়ে থাকে, জেনারেলি টি শেপেড। এটি কোথায় প্রবেশ করে দেওয়া হয়? যোনিপথ দিয়ে জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়। এটা প্রবেশ করানো হয় বা প্রতিস্থাপন কোথায় করা হয়? জরায়ুর মধ্যে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো যে কপার আইইউডি বা আইইউডি কোথায় প্রতিস্থাপন করা হয়? জরায়ুর মধ্যে। এটা কি বলা হয় থাকে? আইইউডি বা ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এবার এটা 3 ধরনের হয়, একটি হলো নন মেডিকেটেড, একটি মেডিকেটেড কপার নিঃসরণকারী, একটি মেডিকেটেড হরমোন নিঃসরণকারী। নন মেডিকেটেড মানে কি? প্লাস্টিকের তৈরি কিছু জিনিস যেটা ওখানে গিয়ে আটকে দেবে এবং কোনোভাবে শুক্রাণুকে যেতে দেবে না, এটা হচ্ছে নন মেডিকেটেড। এর উদাহরণ হলো লিপেজ লুপ, ঠিক আছে।
এটা ইউজ করা হয়ে থাকে নন মেডিকেটেড হিসাবে। এছাড়া মেডিকেটেড কপার নিঃসরণকারী আইওডি বা মেডিকেটেড হরমোন নিঃসরণকারী আইওডি কী হয়ে থাকে, কপার নিঃসরণকারীতে আমরা কপার ইউজ করি, হরমোন নিঃসরণকারীতে আমরা হরমোন ইউজ করি। আমরা বিভিন্ন ধরনের উদাহরণ অলরেডি জানি যে কপারের আইওডির উদাহরণ কি কপার টি 200, কপার টি 7 ইত্যাদি ইউজ করা হয়ে থাকে। আর হরমোনের কি লেভোনর্জেস্টেরল আইওডি ইউজ করা হয়ে থাকে, লেভোনর্জেস্টেরল এলএনজি বলা হয়, লেভোনর্জেস্টেরল আইওডি। এগুলো ব্যবহার করলে আমরা জানি গর্ভনিরোধক হিসেবে কাজ করে, কিন্তু এর বিভিন্ন সাইড এফেক্ট আছে। সাইড এফেক্টের প্রথম কি, মাসিক চক্রে অতিরিক্ত রক্তপাত এবং যন্ত্রণা দেখা যেতে পারে। 2 নম্বর জিনিস, সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর জিনিস, এর অসুবিধা স্বরূপ যেটা এখানে লিখিনি সেটা হলো যে আইওডি আমরা কিন্তু সাধারণ মানুষ ওটাকে হ্যান্ডেল করতে পারি না। হসপিটালে গিয়ে কোনো ডাক্তারের কাছে অর্থাৎ আমাদের কাছে এসে জেনারেলি একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে ওগুলো পড়াতে হয় বা ওটাকে মেনটেন করতে হয় নির্দিষ্ট সময় অন্তর। কপারটি কীভাবে কাজ করে এখানে লেখা আছে, আমি মুখে বলছি, তোমরা সংজ্ঞাটা এখান থেকে পড়ো। কপার জেনারেলি কপার টি থেকে নিঃসৃত হয়। এবার নিঃসৃত হলে কপারটা ওই জরায়ুর মধ্যে উপস্থিত থাকে। যখন কোনো স্পাম যে ইজাকুলেশনের ফলে যোনিপথ দিয়ে প্রবেশ করতে থাকে, জরায়ুতে যায়, তখন ওই কপারটা ওই স্পামগুলোকে মর্টালিটিটা ওর যে চলার ক্ষমতাটা এটাকে কমিয়ে দেয় এবং সেই সঙ্গে ধ্বংসও করে দেয় কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং কপারটি কীভাবে কাজ করে নিচে লেখা আছে, আমি যেটা বললাম এটা মনে রাখতে পারো। তারপর পড়বো আমরা এমটিপি, যাকে বলা হয় গর্ভপাত। এমটিপি ফুল ফর্ম হলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। আমরা সাধারণভাবে জানি যে একটা মহিলা প্রেগনেন্ট হলে সে 9 মাস পর্যন্ত প্রেগনেন্ট থাকে। আগেকার দিনে 10 মাস বলা হতো, এখন আমরা 9 মাস 7 দিন বলে থাকি। এখন এই 9 মাস 7 দিন হলে তবে একটা ম্যাচিওর বাচ্চা মায়ের পেট থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এই 9 মাস 7 দিনের পূর্বেই যদি কোনো বাচ্চাকে মায়ের পেট থেকে বের করে নেওয়া হয়, একটা নির্দিষ্ট সময়ের আগে যদি টার্মিনেট করে দেওয়া হয় বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য, তখন তাকে আমরা বলে থাকি এমটিপি। জেনারেলি বাচ্চাটাকে নষ্ট করার জন্য এমটিপি করা হয়ে থাকে। এমটিপি বিভিন্ন ক্ষেত্রে আমরা করে থাকি। যদি ধরো কোনো একটা মহিলা ধর্ষিত হয়েছে এবং কোনো কারণে সে প্রেগনেন্ট হয়ে গেছে, তাহলে তার তো সেই সন্তানটা বা বাচ্চাটার প্রয়োজন নেই, তাহলে তাকে আমরা এমটিপি করে থাকি লিগাল নিয়মে। তাছাড়া ধরো কোনো একটা স্ত্রী এবং কোনো একটা ধরো কাপেল আছে, তাদের ক্ষেত্রে কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু হঠাৎ করে তাদের যে প্রেগনেন্সি এসেছে, তো সেক্ষেত্রে সে বাচ্চাটা নিতে চায় না বা তাদের 2 বা 3টে বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এমটিপি করা হয়ে থাকে। এছাড়া যদি বাচ্চাটা অপত্যটা মায়ের পেটে সৃষ্টি হয়েছে কোনো কারণে রোগগ্রস্ত বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত, তখন বাচ্চারা পৃথিবীর বুকে জন্মালে হয়তো বিভিন্ন রোগে ঘিরে ধরবে রোগ, সেই জন্য তাকে মায়ের পেটে কী করে দেওয়া হয়, টার্মিনেট করে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের পূর্বে, অর্থাৎ মেরে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো একটা মহিলার বাচ্চাটা যদি মায়ের কিছু ক্ষতি করে বা বাচ্চার কারণে মায়ের কোনো শরীরের ক্ষতি হচ্ছে প্রেগনেন্ট অবস্থায়, তখনও কিন্তু এমার্জেন্সি হিসাবে এমটিপি করা হয়ে থাকে। নিচে এগুলো সব লেখা আছে, আমি যেগুলো কথাগুলো বললাম এটা কিন্তু তোমাদের নিজেদেরকে টাস্ক দিচ্ছি যে স্ক্রিনটা পজ করে এটা কিন্তু পড়ে নিও। তারপরে অ্যামনিওসেন্টেসিস, এই যে আমরা এমটিপিটা করে থাকি জেনারেলি, এই এমটিপিটা করার পূর্বে একটা পদ্ধতিকে আমরা ইউজ করে থাকি। সেটা কি না, একটা বাচ্চা যখন মায়ের পেটে আছে তখন ওই বাচ্চা চারপাশে একটা ফ্লুইড আছে যাকে আমরা বলে থাকি অ্যামনিওটিক ফ্লুইড। এই ফ্লুইডটাকে যদি আমরা সিরিঞ্জ দিয়ে বাইরে বার করে নিই মেডিকেলি, তখন আমরা কি দেখতে পাই, ওই সিরিঞ্জের মধ্যে বাচ্চার কিছু সেল থাকবে। ওই সেলটাকে আমরা ল্যাবরেটরিতে স্টাডি করলে বাচ্চার ওই কোষের মধ্যে জেনেটিক মেটেরিয়ালের আমরা স্টাডি করতে পারি। জেনেটিক মেটেরিয়ালের যখন আমরা স্টাডি করি তখন ওই জেনেটিক যদি কিছু ভুলভ্রান্তি থাকে, ক্রোমোজোমগত কোনো ত্রুটি থাকে, লিঙ্গগত কোনো ত্রুটি থাকে, বিভিন্ন ধরনের ত্রুটি আমরা জানতে পারি। এবার ক্রোমোজোমে যখন স্টাডি করছি তখন তো আমরা XY ক্রোমোজোমের নিশ্চয়ই স্টাডি করতে পারবো। সেই জন্য আমরা কিন্তু অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে একটা বাচ্চার লিঙ্গ নির্ধারণ করতে পারি, যেটা আইনতভাবে উচিত নয়। কারণ আমরা দেখতে পাই, যদি আমরা জানতে পারি যে একটা মেয়ে হয়েছে, বহু জায়গাতে দেখা যায় যে মেয়ের যদি জন্মানোর সম্ভাবনা থাকে তারা কিন্তু ওটাকে গর্ভপাত করিয়ে দেয় বা এমটিপি করিয়ে দেয়। সেই জন্য অ্যামনিওসেন্টেসিস শুধুমাত্র ক্রোমোজোম ঘটিত কোনো রোগ থাকলে সেটা নির্ণয় করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। সেই জন্য ব্যবহার হিসেবে আমরা কি লিখব না, এমটিপির ব্যবহার হিসেবে কি লিখব, ভ্রূণ কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার ইত্যাদি পর্যবেক্ষণ করে যদি জিনগত ত্রুটি আছে কিনা জানা যায়, এটা জানার জন্য করি। 2 নম্বর, ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, বিভিন্ন ক্রোমোজোম ঘটিত ডিসঅর্ডারের যেগুলো ফল, সেগুলো যদি থাকে আমরা সেক্ষেত্রে অ্যামনিওসেন্টেসিস করি। এর অপব্যবহার কি, অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে যদি কন্যা ভ্রূণ নির্ধারিত হয় তাহলে গর্ভপাত করিয়ে থাকে অনেক মানুষ। এখনকার দিনে কমে গেছে, কারণ আমরা এখন জানি যে কন্যারা লক্ষ্মী, বা কন্যা পুরুষ যাই হোক না কেন ক্যাপাবিলিটি থাকলে সবাই সব কিছুই করতে পারে। সুতরাং এই ভুল ধারণা আজকের দিনে খুব কম মানুষের আছে, যাদের আছে তাদের প্রতি তো ধিক্কার। তার নিচে আছে আইভিএফ এবং ইটি। আইভিএফ এর ফুল ফর্ম কিছুক্ষণ আগে বললাম, ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা ল্যাবরেটরির মধ্যে আমরা করে থাকি এবং ল্যাবরেটরির মধ্যে নিষেক করানোর ফলে যে এমব্রায়োটা তৈরি হলো তাকে মায়ের পেটে ট্রান্সফার করা হয়। এই পুরো পদ্ধতির নাম হলো আইভিএফ ইটি, এমব্রায়ো ট্রান্সফার। এবার ইটি, এমব্রায়ো ট্রান্সফার, বিভিন্ন জনের ক্ষেত্রে করতে পারি। কথার জন্য বলছি, কোনো একটা মাতার কাছ থেকে তার ডিম্বাণু নিয়ে
আর তার হাজব্যান্ডের কাছ থেকে শুক্রাণু নিয়ে আমি একটা জাইগোট গঠিত করলাম। এই জাইগোটটা আমি সেই মাতার মধ্যে প্রবেশ করতে পারি বা অপর কোনো মাতার মধ্যে প্রবেশ করতে পারি। যদি যে সত্যিকারের ডিম্বাণুটা দিয়েছেন, যিনি বায়োলজিক্যাল মাদার, ওনার যদি কোনোভাবে বাচ্চা ধারণে প্রবলেম থাকে, জেনারেলি তখন অন্য কোনো একটা মাতাকে আমরা ওই বাচ্চাটা পালন করার জন্য অর্থ বা বিভিন্ন কিছু দিয়ে ওই বাচ্চাটাকে স্থাপন করি এবং সে বাচ্চাটা 9 মাস 10 দিন পর্যন্ত পালন করে। এই নিয়ে একটা বলিউডে কিছুদিন আগে মুভিও বেরিয়েছিল, মিমি বলে, তোমরা নিশ্চয়ই শুনেছো, খুব ভালো মুভি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল কৃতি সানন। তো ওই মুভিটা কিন্তু এই জিনিসটাকে নিয়ে পুরোপুরি বেস করে হয়েছিল। এবং ওই যে মাদারটা যে বায়োলজিক্যাল মাদার নয় কিন্তু বাচ্চারা পালন করছে, তাকে বলা হয় সারোগেট মাদার। এই সারোগেট মাদারের বিভিন্ন কারণবশত হয়ে থাকে। বর্তমান যুগে বহু মহিলার বাচ্চা ধারণ করাটা কমের কারণে বর্তমান যুগে সারোগেট মাদারের সংখ্যা প্রচুর দেখা যাচ্ছে। আজকের জন্য চ্যাপ্টার এত পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে আর রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড কিছু যদি জানতে ইচ্ছা করে, অ্যাজ এ ডক্টর আমি তোমাদেরকে বা অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করবো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও কোনো ডাউট থাকলে। থ্যাংক ইউ অল।